সেনাবাহিনীকে এত বড় অপমান করার পরেও সেনাবাহিনী কি শান্তভাবে তা ম্যানেজ করলেন। একজন অভদ্র এমপি প্রার্থীর কথা বলছি, যিনি সেনাবাহিনী জুতা চাটে, পা চাটে, বুট চাটে, এসব নোংরা ভাষায় সেনাবাহিনীকে টার্গেট করে কথা বলছেন। ঘটনা কি ঘটেছিল, অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চাই এই প্রার্থী খালিদুজ্জামান। সে নিজেকে অনেক বড় প্রার্থী ভাবে, কিন্তু তাকে কেউ চেনে না। কিন্তু পরিচয় দেওয়ার সময় সে বলছে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। তো দেখছিলাম একটা আইডি কার্ড, সে আইডি কার্ডের লেখা তার পরিচয়পত্রে, তার পরিচয় হলো নামের জায়গায় তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, বাবার নামের জায়গায় তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, মায়ের নামের জায়গায় তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এইভাবে লেখা। সেনাবাহিনীকে নিয়ে এত নোংরা কাজ করার পরেও কি শান্তভাবে সেনাবাহিনীর ভাইরা এটাকে ম্যানেজ করলেন। যে আইনটা সবার জন্য, সে আইনটা সে মানতে চায় না। এটাই হলো জামাতি ইসলাম। দেখুন, সেনাবাহিনীকে যারা এই ভাষায় অসম্মান করে, সাধারণ মানুষ যদি কেউ এদের অপছন্দের কাজ করে, তাদেরকে এরা কি করতে পারে। এদেরই আর এক দুই অনলাইন অ্যাক্টিভিস্ট প্রতিদিন সেনাবাহিনীকে নিয়ে নোংরা নোংরা কথা বলে, পোদ বালক আরও নোংরা যতভাবে কিভাবে বলে, এত বিচ্ছিরিভাবে বলে। তো আমরা এগুলোর প্রতিবাদ সবসময় করেছিলাম যে সেনাবাহিনী আমাদের স্থিতিশীলতার জন্য দরকার, আমাদের সার্বভৌমত্বের একটা সাইন হলো সেনাবাহিনী। এবং এই দুই ইউটিউবার কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বাইতুল মোকাররমে একটা প্রোগ্রাম আয়োজনের ষড়যন্ত্র করছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর নিপীড়ন হচ্ছে, হামাসের জন্য দোয়া আয়োজন, সেই প্রোগ্রামে সে সেনাবাহিনীর নামে একটা ব্যানার ধরায় দিয়ে মিছিল দেখাতে চেয়েছিল ইলিয়াস এবং পিনাকি। পরবর্তীতে টকশোতে ধরেছিলাম যে ইলিয়াস ভাই, আপনার নামে একটা ব্যানার দেখলাম যে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম ডাকছেন, এটা করছেন কেন? দেখলাম আপনি এবং ইলিয়াস এবং পিনাকি ডাকে এই প্রোগ্রাম। পিনাকি হলো ফেসবুকে পোস্ট করছে, তখন সরাসরি সে ভয়ে বলে ফেলছে, না না আমি তো ডাকি নাই। ওইটা নিয়ে ইলিয়াসের ওই টক শো নিয়ে আবার পিনাকি আমারে বলে যে তুই ইলিয়াসের কান পড়া দিস, টক শোর মধ্যে আমারে নিয়ে কথা বলস। ঠিক আছে, তো সেনাবাহিনী গণ অভ্যুত্থানের সময়ে ছাত্র জনতার পক্ষে না থাকলে এই মানুষের জনস্রোতটা এভাবে নামতো না ভাই। আমি বলছি, আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করি, শুধুমাত্র সেনাবাহিনীর সিগন্যালের অপেক্ষায় এদেশের মানুষ ছিল। পুরা বাহিনীটা গণ অভ্যুত্থানের মধ্যে বসে সিদ্ধান্ত নিল যে তারা সরকারের নির্দেশে গুলি চালাবে কিনা। সবাই মিলে সম্মতি দিল যে না, তারা ছাত্র জনতার বিরুদ্ধে যাবে না। যার ফলে গণ অভ্যুত্থান হলো। একটা দীর্ঘদিনের সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল, তারা এখান থেকে বিদায় নিল। এর পরবর্তী সময়টা আরও ইন্টারেস্টিং। সেনাবাহিনী অনেকগুলো আওয়ামী লীগের লোকদেরকে আশ্রয় দিল, হত্যা থেকে আশ্রয় দিল। তারা খুন হইতো, তাদেরকে মেরেই ফেলতো, এরকম জায়গা থেকে আশ্রয় দিত। আমি এই বিষয়ে অনেক গালিগালাজ করেছি যে কেন আশ্রয় দিল। আজকে আমি বুঝি, সেদিন যদি সেনাবাহিনী আশ্রয় না দিত, তাহলে আজকে আমাকে খুনি বলা হতো যে আমি খুন করেছি। আমাদের ছাত্র জনতা খুন করেছে, এই ট্যাগ দেওয়া হতো। এই যে সেনাবাহিনী গণ অভ্যুত্থানের আগের একটা ক্যারেক্টার দেশের শান্তির জন্য, গণ অভ্যুত্থানের পরে আবার যারা পরাজিত হয়েছে তাদেরকে সুরক্ষা দিয়ে দেশে গৃহযুদ্ধ না লাগানোর যে একটা ব্যবস্থা করলো, তার জন্য সেনাবাহিনীকে স্যালুট দিবেন না আপনারা? দেখুন, যখন মানুষ দেখে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন কিন্তু মানুষ কিন্তু পাল্টা আক্রমণ করে। যদি আওয়ামী লীগের উপর লাগাতার হামলা অব্যাহত থাকতো, পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগের কাছেও কিন্তু অস্ত্র ছিল, লাঠি ছিল, তারাও কিন্তু বড় সংগঠিত শক্তি। এখনও দেখেন 200 আওয়ামী লীগ নেতা এখনও পদত্যাগ করেনি, লক্ষের মধ্যে 200 জন পদত্যাগ করেনি। তো একটা শান্তিপূর্ণ দেশের জন্য সেনাবাহিনী যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাকে নোংরা ভাষায় এরা কথা বলে, এরা অসম্মান করে। এরা এইভাবে অসম্মান করছে যে পা চাটুক কীভাবে। আবার দেখেন, লোকটা যখন শুনলো যে সেনাবাহিনীর গায়ে বডি ক্যামেরা আছে, তখন কিন্তু সে আবার ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে,
তো আমরা দেখলাম একটা এদের আচরণ দেখলাম, মানুষকে কতটুকু সেনাবাহিনীকে সেনাবাহিনী হিসেবে দেখেন না, একজন সাধারণ মানুষ, তার যে মানবিক অধিকার, উনি একটা চাকরি করে, সেই মানবিক অধিকারের জায়গায় সেই লোকটাকে বলা যায় আপনি তো পা চাটেন, আপনি তো জুতা চাটেন। সে একটা চাকরি করছে, সেখানে অনেক অস্ত্র নিয়ে ঢোকার নিষেধ। জাস্ট সবাইকে জিজ্ঞাসা করলাম এই বিষয়টা। আমার আমার ভাই চাকরি করে সেনাবাহিনীতে, আপনার ভাই চাকরি করে, তার বাবা চাকরি করে, কারো স্ত্রী, কারো সন্তান চাকরি করে। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের এই বাহিনীটা আমাদের সুরক্ষার জন্য এখানে দাঁড়িয়ে আছে, আমাদের সুরক্ষার জন্য ঢাল হয়ে আছে। ম্যাসাকার হয়ে যেত এই বাংলাদেশে তারা যদি ওই সময় ওই অ্যাটেম্পটা না নিত। আমি সেনাবাহিনীর ভাইদের জন্য দোয়া করি, আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং যেই অসম্মানটা হচ্ছে আপনারা এগুলো গায়ে মাখবেন না। আমরা আপনাদের পক্ষে কথা বলবো, যারা বিদেশে থেকে বারবার অসম্মানিত করছে আপনাদেরকে, ঠিক আছে। গত কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের একজন আমাকে বলছে আপনি ধানমন্ডি 32 নিয়ে এরকম বক্তব্য দিলেন। আমি বললাম ভাই রে, গণ অভ্যুত্থানের পরে উত্তেজিত অবস্থায় আমরা সেখানে গেছি, কিন্তু এর পর 2 দফায় যে ভাঙ্গার চেষ্টা হলো, এটা কি ঠিক? তুমি কি মনে করো এটা ভেঙে কোনো লাভ আছে? তখন বোঝানোর পরে বলতেছে তারেক ভাই, আপনাকে আগে যেই ভাষায় গালি দিচ্ছি এখন মনে হচ্ছে গালিটা দেওয়া ঠিক করি নাই, ঠিক না। সুতরাং আমাদের বিভিন্ন সময় রাগের কারণে আমরা অনেক ক্ষতি করে ফেলি, ক্ষতি হয়ে যায়। আন্দোলন সংগ্রাম ভাই অনেক করছি, আরও সামনে করব, একটু ভয় পাই না। এদেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষকে ভয় পাইনি কখনো, হ্যাঁ, কিন্তু আবার তারা আমাদেরকে ভয় পেয়েছে, আবার জনগণ আমাদেরকে ভয় পায় না। এটা আমাদের ক্যারেক্টার। সাধারণ মানুষ কোনোদিন ভয় পাবে না। যিনি সাহসী, যিনি ক্ষমতাবান, সে আমাকে দেখে ভয় পাবে। এই রাজনীতিটাই সবার করতে হবে। ক্ষমতাবান যেন ভয় পায় একজন অ্যাক্টিভিস্টকে দেখে, একজন রাজনৈতিক কর্মীকে দেখে। আমি আজকে অনুরোধ করব জামাত ইসলামকে, সেনাবাহিনীর প্রতি যে আচরণটা আপনারা করেছেন, আপনাদের এখানে রাজনীতি করতে হবে, আমরা রাজনীতি করব, বিএনপি রাজনীতি করবে, আওয়ামী লীগও 2 দিন পর রাজনীতি করবে। প্লিজ আপনারা এটাতে ক্ষমা চান এবং এই ধরনের আচরণ কখনোই করবেন না বলে প্রতিজ্ঞা করেন। সেনাবাহিনী আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, আপনাদের সন্তান, এই মিলেই সেনাবাহিনী। আপনাদের মতাদর্শের অনেক লোক সেনাবাহিনীতে আছে, তারা যখন আজকে দেখবে যে আপনাদের পক্ষ থেকে এই অ্যাটিটিউডটা করা হলো, জাস্ট আপনাদেরকে অনেক ভালোবাসবে, তাই না? ভালো থাকবেন আপনারা।